তো রাত্রেবেলা আমি দুজনের স্বপ্নই দেখলাম যে দুজন এসেছিল আমার কাছে, এসে ওরম অত্যাচার করছে, টর্চার করছে, বুকের ভিতরে প্রেশার লাগছে, দম নিতে পারছে না, হ্যাঁ, উল্টোপাল্টা স্বপ্ন দেখছে, কথা বন্ধ হয়ে যাচ্ছে, প্লাস ঘুম তো হচ্ছিলই না। যে এন্টিটি ছিল সে মানে ঘুরে অবধি তাকায়নি আমার দিকে। মানে প্রসেসটা যেটা অ্যাপ্লাই করেছিল অনেকটাই স্ট্রং ছিল, পাওয়ারফুল ছিল। তো এখন বলতে পারো ওরা এখন সেফ রয়েছে, ওদের ফ্যামিলিটা সেফ রয়েছে। রাক্ষস এমনই একটি এন্টিটি যে নিজে ব্রাহ্মণ থাকা অবস্থায় মারা যান, আর যে নিজের সমস্ত কিছু জানে, তন্ত্র মন্ত্র যন্ত্র এভরিথিং, ফুল নলেজ থাকে। তো তাকে সরানো অত ইজি ব্যাপার নয়। যে সরাতে যায় এই জিনিস তার উপরে অ্যাটাক করে দেয়, প্লাস সেই হিলার বা সেই সাধকের ফ্যামিলি অব্দি টানাটানি যাবে, তার কথা বলছে, যা বুঝকি বাড়ি হ্যাঁ, এবারে ও যাবে, এরকম করে বলছে। সমাজের মধ্যে তার মৃত্যু হয়ে যাচ্ছে, ফ্যামিলির মধ্যে সমাজ অন্তর অন্তর একটা করে ফ্যামিলি মেম্বার মাইনাস হচ্ছে। আকাশিক রেকর্ড শুধু ফেচ করা না, কানেক্ট করে অন্যের পাস্ট লাইফ বা ফিউচার, ঠিক আছে, রেকর্ডসগুলো ওপেন করে দেখতে পাওয়া যায়, রিড করা যায়, প্লাস সেগুলোকে তারপরে হিলিং বা সলিউশন করা যায় প্রবলেম। সেগুলো তো বাউন্স ব্যাক করে গেছে, ঠিক আছে। আর নতুন কিছু করলেও এফেক্ট করতে পারবে না, কারণ প্রোটেকশনটা এমনই দেওয়া হয় যে যতবারই অ্যাটাক করুক না কেন সবই রিবাউন্স ব্যাক করবে। প্রোটেকশনে পার্মানেন্টলি দিয়ে দিই, এরকম না যে টেম্পোরারি দিলাম, 3 মাসের জন্য দিলাম বা 1 বছরের জন্য দিলাম, এরকম না, পার্মানেন্ট, লাইফ টাইম। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্টে আবার স্বাগত জানাই। আজকে কি বিষয়ে কথা হবে সেটা অলরেডি আপনারা থাম্বনেলও দেখেছেন এবং টাইটেলেও পড়েছেন। আকাশিক রিডিং। এর দ্বারা আমরা পাস্ট লাইফে আমাদের কি ছিল, আমাদের জন্ম কতবার, আমাদের কোনো কার্মিক ফল আছে কি নেই, বা অতীতের কোনো বাজে কর্ম আমরা বর্তমানে কি বহন করে চলেছি, সব কিছুর বিষয় কিন্তু আজকের এই পডকাস্টে আছে। এবং আমরা ধরুন অনেক রকমভাবে জেলাসির কারণে বা যেরকম অন্যান্য সামাজিক কারণ, পারিবারিক কারণ বা অর্থনৈতিক কোনো কারণের আমরা দেখতে পাই অনেক মানুষ ব্ল্যাক ম্যাজিকে জর্জরিত। সেখান থেকে পার্মানেন্টলি আপনাকে একেবারে নির্মূল করে দেওয়া হবে, যাতে আপনার ভবিষ্যতে এমন একটা প্রোটেকশন দেওয়া হবে, ভবিষ্যতে যাতে আপনার কোনো রকম প্রবলেম না হয়। একটু অবাক লাগছে, আমার কথা শেষ হবে, পডকাস্ট শুরু হবে এবং বাদিয়ে কিন্তু নাম্বার দেওয়া থাকবে, দাদার নাম্বার। আজকে আমাদের গেস্ট শুভ্রজিৎ রয়, শুভ্রদা বা শুভ্রজিৎ দা আমাদেরকে আজকে এই সব বিষয় নিয়ে অনেক রকমের আলোচনা, ঘটনাও আছে, মানে দেখতে হবে এবং ডাইরেক্ট তার কাছে যাবো। যে নাম্বারটা ব্লিঙ্ক করছে আপনি জানেন, সেই নাম্বারেই কিন্তু শুভ্রজিৎ দা আমাদের সাথে কন্ট্যাক্ট করেছেন এবং এসেছেন। এবং সারা বিশ্বের বাঙালির কাছে যদি আপনিও চান শুভ্রজিৎ দার মতো কিছু ঘটনা বলতে, যোগাযোগ করতে হবে, বা প্রমোশনাল কাজ বা যে রকম বা রকম ধরনের কোনো রকম স্পিরিচুয়াল কাজ যদি আপনার মনে হয়ে থাকে, আমরা আপনার সাথে আছি। আপনি ফোন করুন, SMS করুন, হোয়াটসঅ্যাপ করুন, বিশ্বের যে কোনো কোণা থেকে সব রকম আমরা কাজ করে থাকি এবং আপনাকেও সেরকম কন্ট্যাক্ট দেওয়া হবে আর ডাইরেক্ট শুভ্রজিৎদার কাছে। কেমন আছো দাদা? একদম কুল, তুমি কেমন আছো? এই চলছে দাদা। আর এর আগে একটা পডকাস্ট হয়েছে যেখানে তুমি বলছিলে যে আকাশিক রিডিং আকাশিক রেকর্ডস, রেকর্ডস যেগুলো না, মানে এটা একটা ধরনের পদ্ধতি বলতে গেলে। ইয়েস। এবং এই পদ্ধতিটা কোথাকার? আকাশিক রেকর্ডস হচ্ছে যে আমাদের 5 এলিমেন্টস রয়েছে, তার মধ্যে ইথার একটা এলিমেন্ট, যেটাকে আকাশাও বলে, বা আকাশ। ওকে। তো সেইটার সাথে যখন প্রাণা এনার্জিটা যুক্ত হয়, প্রাণা মানে হচ্ছে লাইফ ফোর্স এনার্জি বলতে পারো, বা যোগিক ভাষায় বলে প্রাণা, আর চাইনিজে বলে চি এনার্জি, ঠিক আছে। তো এটা যখন অ্যাড হয়, তো এটার সাথে অ্যাড করে আমরা অন্যের পাস্ট লাইফ বা ফিউচারও রেকর্ডস আর কি অ্যাক্সেস করতে পারি, সমস্ত পাস্ট লাইফস, ঠিক আছে। তো এটা কি ইন্ডিয়ান অরিজিন হিসাবে আবিষ্কৃত এটা নাকি? আগে অ্যাকচুয়ালি মুনি ঋষিরা ইউজ করতেন, আমাদের ইন্ডিয়ান? ভারতীয় মুনি ঋষিরা। হ্যাঁ। ওদের কাছে মানে যখন আমাদের গুরুকুল পরম্পরা ছিল সেই সময় মানে ওটা খুব ন্যাচারাল ছিল সবার মধ্যে, যে বাচ্চাদেরও চাকরাগুলো জাগ্রত করে সেই সেন্সটাকে এনে দেওয়া হতো, যাতে তারা নিজেদের আকাশিক রেকর্ডসকে রিড করতে পারে বা হিলিং করতে পারে, নিজেদের কর্মগুলোকে ঠিক করতে পারে, ঠিক আছে, সেম প্রসেস। কিন্তু এটা পুরো আমাদের
কান্ট্রি থেকে ধীরে ধীরে বিলুপ্ত হতে থাকে জিনিসটা। এখন গুরুকুল পরম্পরা তো বলতে গেলে কাউন্টিং করলেও মানে খুব কম পাওয়া যাবে আর কি। হুম, ঠিক আছে, সব আমরা ওয়েস্টার্ন সিস্টেমই এখনো ফলো করছি স্কুলে, একদম। ঠিক তো? আর সেই কারণে জিনিসটা চলে যায় ওয়েস্টার্ন কান্ট্রিসে। আমাদের জিনিসই চলে যায় ওয়েস্টার্ন কান্ট্রিসে। তো সেখানে এটা আরও ডেভেলপ হতে থাকে, অনেকে ডেভেলপ করে এটা। তো 19th আর 20th সেঞ্চুরিতে হুম, এটা পুরোপুরি এটাকে ফর্ম দেওয়া হয়, একটা সিস্টেম তৈরি করা হয়। আকাশিক রেকর্ড শুধু ফেচ করা না, কানেক্ট করে অন্যের পাস্ট লাইফ বা ফিউচার, ঠিক আছে, রেকর্ডসগুলো ওপেন করে দেখতে পাওয়া যায়, রিড করা যায়, প্লাস সেগুলোকে তারপরে হিলিং বা সলিউশন করা যায় প্রবলেমের। এবার কেন দেখা হয় সেটার কারণ হচ্ছে আমরা যে প্রবলেমগুলোর বাই রেকারিং বেসিস, রিকার্সিভ যেগুলো মানে বারবার ঘটছে, সলিউশন হচ্ছে না, পাথর তাবিজ কবজ মানে প্ল্যানেটারি রেমেডি করেও হুম। কিছু হচ্ছে না, তখন বুঝতে হবে পাস্ট লাইফের কোনো হেভি কর্মা আছে এর পেছনে। তো সেই জন্যে আকাশিক রেকর্ডসটাকে ওপেন করে দেখা হয়। ওকে। ঠিক আছে, যে কি কর্মা তখন ইন্ডিয়াতে কি নাম ছিল? ওই সময়, হ্যাঁ, সেটা জানা হচ্ছে। ওই সময় ধ্যান মেডিটেশন এইসবই বলতো। চক্রা ওপেনিং, চক্রা ক্লিনজিং, চক্রা শুদ্ধিকরণ, নাডি শোধন, এইগুলো দিয়ে হ্যাঁ, এগুলো হ্যাঁ, করতো। হুম, যোগিক ট্র্যাডিশনে এগুলো আছে, যোগিক ট্র্যাডিশনেও আছে এই জিনিসটা। ধ্যান রাজযোগ যেটা বলে মেডিটেশন, রাজযোগাতেও এই জিনিসটা রয়েছে। হুম, ঠিক আছে, কিন্তু এটাকে এই এত সুন্দরভাবে ফরম্যাট দেওয়া হয়নি যে হুম। এইভাবে রেকর্ডস ওপেন করে চেক করে যেটাকে ট্রিটমেন্ট করা এইভাবে। অত সুন্দর ফরম্যাট হয়তো আগে ছিল, আমরা কেউ জানিই না। জানি না। ঠিক আছে, মানে ইন্ডিয়ান কালচারটা থেকে এটা পুরো বিলুপ্ত, বর্তমানে নেই ইন্ডিয়ান কালচার। নেই। এবং তুমি আমাকে অফ দ্য ক্যামেরা বলছো যে অনেক চুজি মানুষদের এটা পাওয়ার দেওয়া হয়, তার মধ্যে তুমি একজন আমাদের বেঙ্গলে রয়েছো, নাকি না, আরো অনেকে আছে? আকাশিক রিডিংটা এখন অনেকে শিখছে, ঠিক শিখছি আছে, আলাদা। কিন্তু চুজি মানুষরা এই জিনিসটাকে পায়, সেটা চুজ করে হচ্ছে ডিভাইন, ডিভাইন চুজ করে। কে পাবে আর কে পাবে না। আর এটা কি গুরুমুখী বিদ্যা? এটা গুরুমুখী বিদ্যা আমাদের ইন্ডিয়ান কালচারে ছিল, ঠিক আছে, কিন্তু এখন সেটা গুরুমুখী বিদ্যা আর নেই। এটা এখন হয়ে গেছে হচ্ছে অ্যাটিউনমেন্ট বেসিস। মানে ধরো পাওয়ারটাকে যে শেখাচ্ছেন টিচার ট্রান্সফার করে দিচ্ছে স্টুডেন্টের মধ্যে, এবার সে কাজ করতে পারছে, অ্যাক্সেস করতে পারছে রেকর্ডগুলোকে। ঠিক আছে, হুম। একটা প্রেয়ার আছে, কেউ কেউ প্রেয়ার ইউজ করে, তো কেউ কেউ নিজস্ব অনেক টেকনিক বা পদ্ধতি নিজস্ব তৈরি করে ইউজ করছে এখন। তো এটা তো গুরুমুখী বিদ্যা হচ্ছে গুরু দীক্ষা, সেটা আলাদা ফরম্যাট হয়ে গেল পুরো। ঠিক আছে, সেটা মানে হচ্ছে গুরু তোমার কর্মারও দায়িত্ব নিচ্ছে। ওকে, এটা সেটা নয়, এটা তোমাকে জাস্ট পাওয়ারটা ট্রান্সফার করে দেওয়া হলো। ওকে, এবার তুমি কাজ করো, কিন্তু তোমার কর্মার জন্য তুমি দায়ী থাকবে। যে শেখাচ্ছে সে তোমার কর্মার দায়িত্ব নেবে না। নেবে না। সো দ্যাট ইজ পুরোপুরি ডিফারেন্ট অ্যাসপেক্ট। তো এটা হচ্ছে ব্যাপার। ওকে, থ্যাংক ইউ। এটা মানে এই জিনিসটা আমার খুব জানার ইচ্ছা ছিল, আমার নিজেরও, আশা করি আমার দর্শকদেরও। তো এবার আমরা ঘটনায় ঢুকবো দাদা। তো প্রথম ঘটনা কি শুনতে চলেছি তোমার কাছ থেকে? আহ, আকাশিক রিডিং দিয়ে একটি কেস চেক করেছিলাম আমি। ঘটনাটা মধ্যপ্রদেশেরই, ওই দিককারই হবে। তোমার বেশিরভাগ ঘটনা মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এর রিলেটেডই থাকে বেশিরভাগ তোমার, আমি হ্যাঁ, দেখেছি। কারণ ওখানকার মানুষ বেশি কানেক্ট করে আমার সাথে, কারণ ওই লাইভে যখন রিডিং করি হুম, হুম, হুম। তো বাংলার মানুষ খুব কমই আসে। তুমি এটা খেয়াল করেছো? হুম, আমি তো এগুলো নোটিস করি যে কোন ধরনের লোকেরা আমার সাথে বেশি কানেক্ট করছে, কোথাকার কোন জিওগ্রাফিক্যাল এরিয়ার লোকেরা আমার সাথে হুম, বেশি হুম। কানেক্ট করছে। তো রাজস্থান, জম্মু কাশ্মীর, মধ্যপ্রদেশ, এই সাইডের লোকেরা বেশি কানেক্ট করে। একটা ব্যাপার থাকে না, সোল কন্ট্রাক্ট বা এটা হয়ে যায় soul দাদা, এর এটা একটা, হয়ে যায়। এটা হ্যাঁ, তুমি কোনোভাবে ইয়ে করতে পারবে না। হয়তো ওদের জন্যই আমাকে মানে কাজ করতে হবে বা হেল্প করতে হবে, সাহায্য করতে হবে। হুম, এটা একটা স্পিরিচুয়াল, বলতে পারো একটা ডিভাইন আজ্ঞা বা আদেশ টাইপের হুম, বলতে হুম। পারো, থাকে, একজনের থাকে। থাকে এটা। তো তুমি তোমার মতো স্টার্ট করো ঘটনাটা। তো ওইখান দিয়ে একটি মেয়ে কন্ট্যাক্ট করে ফার্স্টে, প্রথমে জাস্ট নর্মাল এসেছিল, জাস্ট এমনি রিডিং করাতে এসেছিল, ঠিক আছে, হুম, যে হেলথের রিডিং, আর হচ্ছে উল্টোপাল্টা স্বপ্ন দেখছে, বাস এই জন্যই, আর কিছু ছিল না।
এবার করে দিয়েছিলাম, রিডিং করেছিলাম, তোমার কার্মিক আছে, কার্মিক কার্মাটা চেক করে বলে দিই আমি, ঠিক আছে, যে তোমার এই পাস্ট লাইফে এটা ছিল বলে এটা হয়েছে। এবার সলিউশন তোমার দিয়ে দিয়েছিলাম, ক্রিস্টাল দিয়েছিলাম। তো ওর মারও চেকিং, হেলথের জন্য চেকিং করানো হয়েছিল। তো হেলথের জন্য চেকিং করে ওর মাকেও নবগ্রহ ক্রিস্টাল দিয়েছিলাম আর কি। যাই হোক, তো 3 মান্থস কেটে যায়, ঠিক আছে। আবার ও কন্ট্যাক্ট করে মানে সে আমাকে দেখি আমি তখন 10টা না 20টা মিস কল ওর। আমি, কি ওরে বাবা! তারপরে মেসেজ দেখে আমার তো চোখ ছানা পড়া। বলছে ওদের ফ্যামিলিটা এতটা বড়, মানে 20-22 জন মেম্বারের ফ্যামিলি, এত বিগ ফ্যামিলি ওদের, ঠিক আছে। মানে কাকা কাকি জ্যাঠা জেঠি, তাদের ফ্যামিলি, আবার তাদের বাবা মা, তাদের নাতি পুতি, এসব মিলিয়ে আর কি এত বড় ফ্যামিলি। তো বলছে 6 মাস অন্তর অন্তর, এটা অনেক দিন ধরে হচ্ছে আমাকে, এখন মানে তখন বলছিল আর কি, এর আগে বলেনি জিনিসটা এরকম হচ্ছে। তো 6 মাস অন্তর অন্তর কেউ না কেউ ফ্যামিলির মধ্যে স্বপ্ন দেখছে, যে কেউ এসে বলছে আব তেরি বাড়ি হ্যায়, এই না, মানে যে না না, ডিস্টার্ব করতে আসিনি, কিছু কথা বলতেছি, যেটা হচ্ছে যে কেকে পডকাস্টে এসে যদি আপনারা চান কিছু ঘটনা যেটা আমাদের সারা বিশ্বের বাঙালির কাছে কিছু নতুন ইম্প্যাক্ট দিতে পারে, সেই জন্য আসতে পারেন। বা ধরুন কোনো প্রমোশনাল কাজ, সেই জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা দেখেছেন আমরা কীভাবে কাজ করে থাকি, নাম্বার দিয়ে দিই স্ক্রিনের মধ্যে। এটা কিন্তু একমাত্র কেকে পডকাস্টই প্রথম শুরু করে। লাস্ট হচ্ছে কোনো স্পিরিচুয়াল গাইডেন্স, বুঝতে পারছেন না যে কী করলে বা কার কাছে গেলে ভালো হতে পারে, তার জন্য কেকে পডকাস্ট এবং যে নাম্বারটা অলওয়েজ ব্লিঙ্ক করছে, কল করুন, আমরা আপনাদেরকে হেল্প করে দেবো। থ্যাংক ইউ। ঘটনায় যাওয়া যাক। মারা যাবে তার কথা বলছে, হুম হুম হুম। যা বুঝকি বাড়ি হ্যায়, এবারে ও যাবে, এরকম করে বলছে। 6 মাসের মধ্যে তার মৃত্যু হয়ে যাচ্ছে ফ্যামিলির মধ্যে। 6 মাস অন্তর অন্তর একটা করে ফ্যামিলি মেম্বার মাইনাস হচ্ছে। এরকম ভাবে এবারে লাস্ট স্বপ্নটা, ওর এক কাকাতো বোন ছিল, নিহারিকা, সে এই দুনিয়াতে নেই এখন, ঠিক আছে, খুব খারাপ লাগে। যাই হোক, তো ওর ভাই স্বপ্নটা পেয়েছিল যে আবুসকি বাড়িয়ে 3 মাসের মধ্যে মেয়েটির ভয়ঙ্কর, মানে মেয়েটি দেখতে ঠিকঠাক ছিল, নর্মাল ফেস। আমি যখন ফটোটা দেখলাম না ওর আগের আর ওই তখন, হুম হুম হুম। অস্বাভাবিক ফেস, এত বড়, এখানে একটা মাস হয়ে রয়েছে, এরকমভাবে ঝুলছে হ্যাঁ, ফেস, ঠিক আছে, আর চেনা যাচ্ছে না, মানে কি ফটো হয়েছে? দেখে চেনা যাচ্ছে না। ডাক্তার কিছু স্পেসিফিক কিছু বলতে পারছে না, বলছে হার্টের জন্য হয়েছে, মেয়েটার হার্টের প্রবলেম ছিল, তো হার্টের জন্য হয়েছে, আর হচ্ছে তোমার কোন ভাইরাস অ্যাটাক হয়েছিল সামথিং। ডাক্তার পরিষ্কার করে কিছু বলতে পারছে না। এবারে এক জায়গায় ট্রিটমেন্ট হলো না, তো ওরা চণ্ডীগড় না কোথায় নিয়ে গেছিলো, তারপরে হসপিটালে, বড় হসপিটাল নার্সিংহোমে নিয়ে গেছিলো। তো ওখানেও ট্রিটমেন্ট হয়। বললো যে আপনি একটু দেখুন, না মেডিকেল ট্রিটমেন্ট করা, ওরা মনে হচ্ছে ঠিক হয়ে যাবে মেডিকেল ট্রিটমেন্টের আন্ডারে থাকলে। হুম। তখন ঠিক হয়ে গেছিল, ঠিক আছে, ফেস ফেস একদম নর্মাল হয়ে গেছিলো ডাক্তারের ট্রিটমেন্টে, ঠিক আছে। এবারে প্রবলেমটা আমি দেখে বললাম যে তোমাদের ফ্যামিলির মধ্যেই কেউ মানে প্রচণ্ড একটা পাওয়ারফুল স্পেল করিয়েছে, যার ফলে এটা হচ্ছে। আর যে এন্টিটিটাকে ছাড়া হয়েছিল ওদের ওপরে, অত্যাধিক শক্তিশালী এন্টিটি হয় এটা, সচরাচর কোনো তান্ত্রিক বা কোনো এই সাধক হাত দিতে চায় না। দ্যাট ইজ কল্ড ব্রহ্ম রাক্ষস। মানে কেউ চালান করে তাহলে? ব্রহ্ম রাক্ষস এমনই একটি এন্টিটি যে নিজে ব্রাহ্মণ থাকা অবস্থায় মারা যান, আর যে নিজের সমস্ত কিছু জানে, তন্ত্র মন্ত্র যন্ত্র এভরিথিং, ফুল নলেজ থাকে। তো তাকে সরানো অত ইজি ব্যাপার নয়। যে সরাতে যায় এই জিনিস তার উপরে অ্যাটাক করে দেয়, প্লাস সেই হিলার বা সেই সাধকের ফ্যামিলি অবধি টানাটানি শুরু হয়ে যায়। যে Family- চেষ্টা করেছিল। যে চেষ্টা করে এই জিনিসটা সরাতে, তার ফ্যামিলিকেও ছাড়ে না। মানে সেরকম যদি দুর্বল সাধক হয়, তাদের মৃত্যু অনিবার্য, এবং তার ফ্যামিলি মেম্বারদেরও। আর এটি ছিল সেই ধরনের একটি এন্টিটি, ব্রহ্ম রাক্ষস। তো সেই এক এক করে ফ্যামিলি মেম্বার মাইনাস করতে থাকছিল। তো যাই হোক, এবারে এই রিডিংটা দিলাম। এবার ওর মা তখন বিশ্বাস করতো না এগুলো কিছু, ঠিক আছে। এবার লোকে বিশ্বাস না করলে আমাদের কিছু করার থাকে না, কারণ
একটা সারেন্ডার করার ব্যাপার আছে, ঠিক আছে? সারেন্ডার মানে যে সারেন্ডার করলো, বিশ্বাস করলো, তার মাইন্ডটা একটু সারেন্ডার ভাব অটোমেটিক্যালি চলে আসে, ঠিক আছে? তখন জিনিসটা কিছু করলে ইনস্ট্যান্ট এফেক্ট হয়। এবার যে ধরো বিশ্বাস নেই, স্কেপটিক্যাল মাইন্ড একটু, ঠিক আছে, তার অত তাড়াতাড়ি কাজ হবে না, এবং অনেকের আছে কাজ হয়ও না, কারণ সেটা একটা নেগেটিভিটি ক্রিয়েট করে, সে সবার ক্ষেত্রে, হুম। ঠিক আছে? হয় কিন্তু সময় লাগে, হয়তো 3 মাসের জায়গায় 6 মাস লাগলো, তার সেই নেগেটিভ মাইন্ডটাকে ধীরে ধীরে রিসেপটিভ বানাতে অতখানি টাইম পিরিয়ড লেগে গেল, ঠিক আছে? এটা হয়। তো যাই হোক, তখন তারা কেউই বিশ্বাস করেনি, তার ওই যাদের সাথে হচ্ছিল, যাদের মেয়ে, কাকু আর কাকিমার, তারাও বিশ্বাস করে না, এরকম ব্যাপার, ঠিক আছে? তো গেলাম, আমি শুধু রিডিংটা দিলাম, আমি বললাম ঠিক আছে, তো যার কাছে করাতে চাইছো তো তাকে দিয়ে করাও, কিন্তু প্রবলেমটা যেন সলভ হয়, তাহলে কিন্তু বিপদ আছে। জাস্ট এটুকু বললাম যে বিপদ কিন্তু আছে। আর তাদের আকাশিক রেকর্ড দিয়ে কর্মা আমি চেক করেছিলাম, তাদের যে ঠাকুমা ছিল, ঠিক আছে, অ্যানসেস্টার, তারা তাদের পঞ্চম পাস লাইফে, ঠিক আছে, এরকম একটি অ্যানিমেল, কোনো এক পশুর পুরো ফ্যামিলিকে মেরেছিল কোনোভাবে, ঠিক আছে? তো সেইটার কর্মের ফল ওইটা, এইভাবে ওদের এফেক্টটা ভুগতে হচ্ছিল, মানে এইভাবে কর্মা এফেক্ট করে। এত বছর আগেকার, মানে 5টা জন্ম, মানে 500 বছর ধরলাম আমি। পঞ্চম জন্ম মানে হ্যাঁ, ওরকম হবে। তো এটাকে বলা হচ্ছে কর্মার এফেক্ট। এইভাবে তার শোধ নিচ্ছিল কর্মা, কর্মের মতো শোধ নিচ্ছিল। তো তারপরে এরকম বলে আমি ইয়ে করে দিই, যেহেতু আমাকে তখনও ফেথ আসেনি বলে আমি কিছু আগে স্টেপ নিইনি। ঠিক আছে, তুমি করাও, যেখানে বিশ্বাস হয় করাও। আর ওর কাকা বলছিল কাকে দিয়ে হোম যাগযজ্ঞ করার, ঠিক আছে করাও। মানে ব্যাপার হচ্ছে এটা, এবার তুমি সলিউশনটা করো, কিন্তু সলিউশনটা যেন হয়, নাহলে বিপদ আছে। হুম। 1 মাস 1.5 মাস কেটে গেল, হঠাৎ মেয়েটি আবার মেসেজ করেছে আমাকে, কাঁদতে কাঁদতে, তখন কাঁদছে ভয়েস মেসেজে। কি হলো না, ওর বোনটি ভর্তি তখন নার্সিংহোমে আবার। কি হলো, কি হয়েছে? বললো আবার সেরকম প্রবলেম, ও হার্ট কমজোর হয়ে যাচ্ছে ক্রমশ, অক্সিজেন চলছে, ছবিগুলো সব পাঠিয়েছে, তোমাকে আমি অফ দ্য ক্যামেরা দেখাবো, ঠিক আছে? তো ভয়ঙ্কর অবস্থা, ছবি দেখে তো আমার চোখ ছানা পড়া আবার, ঠিক আছে, মানে ভয় লাগছে দেখে, এমন অবস্থা। ওই মুখের অবস্থা ওরকমই। না, তখন ফেস ওর ঠিক করে দিয়েছিল ডক্টর, যেখানে নিয়ে গেছিল তখন ফেস ঠিক করে দিয়েছিল, হুম। কিন্তু জার্মসটা শেষ করতে পারেনি ভেতরে, যে ওটা ঠিক জার্মো নয়, ওটা একটা একটা ক্রিয়া। ওটা ডক্টর ধরতে পারছিল না কেন হচ্ছিল, এসব ব্যাপারে তো ডক্টর ধরতে পারে না। তো যাই হোক, কোনো প্রুফও থাকে না যে এইভাবে হচ্ছে। তো চেক আমাকে বারবার বলছিল যে তুমি বলো কি হবে, কি হবে, কি হবে বলো। তো আমি তো ডাইরেক্ট কাউকে, দেখো রিডিং করি ঠিক আছে, কিন্তু আমাদের অনেক মানে বাধা থাকে, ঠিক আছে? যেমন আমার ক্ষেত্রে বলি, আকাশিক রিডিংয়ে আমি সবসময় গাইডেন্স নিই, কতটুকু বলবো কতটুকু বলবো না। হুম। আর বিশেষ করে ডেথ প্রেডিকশন করি না, জেন্ডার প্রেডিকশন করি না, মেয়ে হবে না ছেলে হবে। কোটি টাকা দিয়ে দিলেও আমি আমার মুখ দিয়ে আনসার বেরোবে না, জানো। জানলেও বলবো না, ঠিক আছে? আর একটা ডেথ প্রেডিকশন, আরেকটা হচ্ছে যেটা আমার নিজের পার্সোনাল গাইডেন্স, সেটা হচ্ছে এক্সামিনেশনের রেজাল্ট আমি বলি না, পাস করবে না ফেল করবে, কখনো বলি না। এগুলো হচ্ছে প্রকৃতির একটা বিরুদ্ধাচরণ করা হয়ে যায় যদি আমি বলি, কখনো বলি না। তো এরকমই অনেক গাইডেন্স নিয়ে তারপর আমি রিডিং করি বা বলি। হুম। তো বারবার জিজ্ঞেস করছিল, আমি বলছিলাম যে ইনডাইরেক্টলি যে ঈশ্বরের কাছে প্রে করো, ঠিক আছে, ঈশ্বরই এখন ভরসা, আর কোনো ভরসা নেই। যাই হোক, জানতাম কি হবে পরিণতি, কিছু তো করার নেই, অনেক লেট হয়ে গেছে। তো তারপরে বিকেলবেলা আবার মেসেজ করে যে নেই, মেয়েটি এক্সপায়ার্ড। এবারে নেক্সট ঘটনা হচ্ছে, তারপরে সে মেয়েটির নিজের একটা ভাই আছে, ছোট্ট ভাই, 13, 14 এরকম বয়স, বলছে আমাকে কল করে, ভাই স্বপ্ন দেখেছে এবারে হচ্ছে ওর পালা। বাপ,
বললাম ইমিডিয়েটলি কিছু একটা করো, কাউকে দিয়ে কিছু করাও, প্রাণটা তো বাঁচাও। ও, কেউ বিশ্বাস করছে না, কেউ কিছু মানে না, কেউ কিছু ইয়ে করে না, কি করে হবে? আর ঠিক আছে, তোমার মাকে পাশে বসাও, আমি কিছু একটা দেখছি, আমি চেষ্টা করছি কিছু করবার, ঠিক আছে? তারপরে আমি একটু আকাশিক রেকর্ডসটা খুললাম ওর মায়ের, ঠিক আছে? একটু পাস্টে আমি ঘাটাঘাটি করলাম ওর মায়ের, যে কি বলা যায়, কি বলা যায়, এমন কোনো ঘটনা যেটা উনি বললে বিশ্বাস করবেন। হুম। তো একটা এরকমই ঘটনা আমি ফেস করলাম, টেনে এনে বললাম যে তোমার মাকে জিজ্ঞেস করো, এরকম সিঁড়ি দিয়ে নামতে নামতে কিছু ভুলে গেছিলো, ওখান দিয়ে নামছিল, যে তোমার এই বাড়ি না, ওর মায়ের বাপের বাড়ি এরকম। হুম। মা বলছে হ্যাঁ এরকম হয়েছিল। হ্যাঁ, তারপর জিজ্ঞেস করছি আর কিচ্ছু হলো, যে কি ভুলে গেছিল জিজ্ঞেস করো তো। বলে, চাই কি পাত্তি ভুলে গেছিল, চা পাতা ভুলে গেছিল। আচ্ছা, এরকম কয়েকটা জিনিস বলি। বলে তারপর বলছে মার তো পুরো বিশ্বাস এসে গেছে তোমার উপরে, আর এবারে বলছে আমরা করাবো। আহ, বাকি ফ্যামিলি মেম্বাররা বিশ্বাস করে না, আমরা জানি না তাদের কথা, আমরা আমাদেরটা আমরা করি স্যার। ঠিক আছে, তাই সই, কোনো ব্যাপার না, ঠিক আছে। যাই হোক, তো জিনিসটা খুব স্ট্রংই প্রসেসে প্রোটেকশন করা হলো তারপরে। কিন্তু এই ক্ষেত্রে ওই ধরনের ডিস্টারবেন্স আসেনি আমার উপরে, আগের যে ঘটনাগুলোতে এসেছিল। হুম, আগে যে কটা শুনেছো। তো যে এনটিটি ছিল সে মানে ঘুরে অবধি তাকায়নি আমার দিকে, মানে প্রসেসটা যেটা অ্যাপ্লাই করেছিল অনেকটাই স্ট্রং ছিল, পাওয়ারফুল ছিল। তো এখন বলতে পারো ওরা এখন সেফ রয়েছে, ওই ওদের ফ্যামিলিটা সেফ রয়েছে। আর যে অন্য ওদের কাকাতো বা ওই ফ্যামিলিটা কাকে দিয়ে হোম যাগযজ্ঞ করিয়েছিল, হুম। যাই হোক। তো এখনো অবধি কোনো মৃত্যু সংবাদ আসেনি, কোনো পক্ষের থেকে আসেনি। না, তো এটুকু এখন অবধি এটা বলতে পারি যে এখন অবধি ওরা সেফ, কোনো সেরকম দুঃসংবাদ আসেনি। মানে এটা ব্রহ্ম রাক্ষস, এই যে মানে এই কি বলবো, মানে এটা এটা পিশাচ বলবো না কি বলবো আমি জানি না, মানে এটা এটাকে ব্রহ্ম রাক্ষসই বলে। রাক্ষস, মানে এটা রাক্ষস প্রকৃতির। এটা তো মানে এরা কেন এটা করলো, মানে ওই পাঁচ পুরুষের ওটার জন্য আজকে এই প্রভাব ওটা নাকি কেউ? কর্মটা ফলটা ভোগ করছিল, হ্যাঁ, কিন্তু করেছিল ওদেরই ফ্যামিলির মধ্যে কোনো এক মহিলা ব্ল্যাক ম্যাজিক করে। সেটা জানতে পেরেছিলে তুমি তো? আমি তুমি পুরো বলেছিলে? ফটো যখন পাঠিয়েছিলাম আমি আইডেন্টিফাই করে দিয়েছিলাম যে ইনি করেছে। আর সেটা আইডেন্টিফিকেশনের পরে ও বলছে হ্যাঁ আমি জানি উনি এইসব করেন, এইসব এখানে ওখানে যান, এইসব বলছে। তখন সব রিলেট করতে পারছে। হ্যাঁ, যে উনি আমাদের পেছনে সবসময় পড়ে থাকে, হিংসা করে। তা এত বড় ক্রিয়া করার জন্য তো লোকও সেমনি খরচাও হ্যাঁ, করতে হবে তো। আরে তুমি বিশ্বাস করবে না যে একটা লোকের প্রতি হিংসা থাকলে নিজের ফ্যামিলির মধ্যে, রিলেটিভের মধ্যে, হুম, কিন্তু হুম, হুম। হিংসার কারণে যে কত টাকা খরচা করে শুধু ক্ষতি করার জন্য। এই আরেকটা জিনিস, এই আকাশিক যে রিডিংটা আছে এটা করতে কতক্ষণ লাগে? ধরো না, আজকে আমি আমার করতে তোমাকে বললাম যে আমার ব্যাপারে একটু অতীতের ব্যাপারে যদি বলো বা পাস্ট লাইফের ব্যাপারে তুমি আমাকে যদি বলতে পারো, তো এটার জন্য তোমার কতক্ষণ সময় লাগে? 2-3 মিনিটে তোমার পাস্ট লাইফ আমি ফেচ করবো, ওকে। রেকর্ডস ওপেন করে তারপরে বলবো। কিন্তু ভবিষ্যতে কি হবে আমি সেটা জানতে পারা যাবে? ফিউচারও ফেচ করা যায়। এবার ফিউচারের ব্যাপারটা হচ্ছে ফিউচার রিডিংয়ের অনেক স্টেপ রয়েছে, হুম, ঠিক আছে? একটা স্টেপ হচ্ছে যেটা তোমার প্রেজেন্ট ফিউচার, মানে ধরো তোমার ফিউচারে বলে দিলাম যে তুমি এখান দিয়ে যাবে না, তোমার পাশ দিয়ে একটা খুব হাইফাই ব্যক্তি মানে ক্রস করবে, ঠিক আছে? তো একটু সাবধানে যাও, বা তোমার নজর পড়লে ক্ষতি হবে কারোর, ঠিক আছে? হুম, এমন কোনো ব্যক্তি পাস করবে। তো এটা প্রেজেন্ট ফিউচার বললাম, আমি এই মুহূর্তে বসে আমি এখানে তোমার হুম, ফিউচারটা দেখে বললাম। এমনও হতে পারে যে ধরো তোমার কোনো ডিভাইন প্রোটেকশন রয়েছে, হুম, তুমি ওটা শোনার পর কি করলে, ডিভাইন কোনো ভগবানের কাছে প্রার্থনা করলে যে আজকে ওই ব্যক্তিটি যেন আমার পাশ দিয়ে না যায়, যার খারাপ নজরটা আমার উপর পড়বে, হুম। প্রে করে দিলে ডিভাইন এন্টিটি যদি তোমার প্রেয়ার শুনে নেয়, সে এমন প্রোটেকশন লাগাবে, সে ওই দিন ক্রস করবে না। তো কি হলো, ফিউচারটা তো চেঞ্জ হয়ে গেল, তাই না? তুমি গেলে, আমি বললাম ক্রস করবে, কিন্তু করলো না, ফিউচারটা চেঞ্জ হলো কি না? হলো তো। এবারে এখানে আসছে ইন্টারমিডিয়েট লেভেল। ইন্টারমিডিয়েট লেভেল হচ্ছে এটা চেক করে দেখা হয়, এটা আরও পাওয়ার লাগাতে হয় দেখার জন্য, ঠিক আছে? ইট রিকোয়ার্স হিউজ কোয়ান্টিটি অফ পাওয়ার, স্ট্রেংথ।
যে কোনো অন্য কোনো শক্তি এসে ফিউচারটাকে অল্টার করছে কিনা, সেইভাবে প্রেডিকশনটা দেওয়া হবে। হ্যাঁ, তুমি প্রে করবে, ওখানে যাবে, কিন্তু ওটা হবে না। ওকে, ওকে, এইভাবেও এটা হয়। আমার নিজের রিসার্চ, এটা কেউ বলে না, মানে শুনিনি আজ অব্দি, এটা আমার নিজের রিসার্চ, ফিউচার প্রেডিকশন করে করে মানে বুঝেছি এটা। থার্ড লেভেল, দিস ইজ সেকেন্ড লেভেল। তো এটা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল, ঠিক আছে, ফিউচার প্রেডিকশনের। তো সেখানে দেখা হয় এইভাবে স্টেপ বাই স্টেপ হুম। কোন এনার্জি প্রেডিকশনটাকে মানে ফিউচারটাকে চেঞ্জ করছে, হুম। ঠিক আছে, চেঞ্জ করার পরে যে এন্ড রেজাল্টটা এলো হুম। সেটাকে দেখলাম। ওকে, এবার কখনো কখনো এটাও চেঞ্জ হয়, ঠিক আছে, সেটা হচ্ছে থার্ড লেভেলে আসছি এবারে। হুম। থার্ড লেভেলে হচ্ছে যত বড় পাওয়ার, যত বড় এগেনস্ট পাওয়ার থাকুক, ঠিক আছে, ফিউচার টাইমটার সিচুয়েশনটার, যেটা ওটাকে অল্টার করতে পারে, ক্ষমতা আছে, তার থেকেও বড় এনার্জি হচ্ছে ডিভাইন, ব্রহ্ম বা ঈশ্বর। তার উপর তো কিছু নেই। না। কখনো কখনো এরকমও হয়, নেচারকে ব্যালেন্স রাখার জন্যে হুম। ডিভাইন এনার্জি ওই ফিউচারটাকে অল্টার করে দেয়, হতে দেয় না বা চেঞ্জ করে দেয়। দ্যাট ইজ অ্যাডভান্স লেভেল। এবার এইটাকে দেখবার জন্যে যে প্র্যাকটিশনার, তাকে সেই লেভেলের প্র্যাকটিস করতে হবে, সেই লেভেলের কানেকশন তৈরি করতে হবে ডিভাইনের সাথে, তবে সে ওটা দেখতে পাবে। ওকে। আর সেই ফিউচারটা চেঞ্জ কখনো হওয়া পসিবল নয়, কারণ ওটা ডাইরেক্ট সোর্স থেকে আসছে, ক্রিয়েটর থেকে আসছে। তো এটা হচ্ছে 3 রকমের ফিউচার। দাদা, এরকম কি কোনো ঘটনা তোমার কাছে আছে কিনা যে তুমি ব্ল্যাক ম্যাজিক যেটা আমরা বলে থাকি, এই ঘটনাতে আমি যাব, ঠিক আছে? আমি তোমাকে জানতে চাইবো এই যে তুমি যে আহ, জিনিসগুলো বলছিলে ফিউচারের এই বিষয়গুলো, তুমি কি কারোর এই ফিউচারে বলতে পারো তার সাথে ব্ল্যাক ম্যাজিক হতে পারে? মানে এটা আমি অ্যাজ এ জিজ্ঞেস এটা করলাম। যদি হ্যাঁ। এটা রেকর্ডস চেক করে দেখা হয় পাস্ট হুম। লাইফে এমন কিছু কর্মা ছিল কিনা যার হুম। এফেক্ট, হুম। হুম। যেটার এফেক্টে ব্ল্যাক ম্যাজিক হতে হুম। পারে কিনা, ঠিক আছে, এরকম অধিকাংশ যত ম্যাক্সিমাম ব্ল্যাক ম্যাজিকের যত কেসেস দেখেছি, হুম। সবার লাইফে কিন্তু এরকম পাস্ট লাইফে তার কর্মার এফেক্টে ব্ল্যাক ম্যাজিক হয়েছে। হুম। এরকমই রিসেন্ট একটি মেয়ের ঘটনা মনে পড়ছে, হুম। যার পাস্ট লাইফে, সেভেন্থ পাস্ট লাইফে, ঠিক আছে, সেভেন্থ পাস্ট লাইফ, ওকে, যার রেকর্ডস চেক করে দেখা হয়েছিল, সেভেন্থ পাস্ট লাইফে যে করেছিলেন আর কি ব্ল্যাক ম্যাজিকটা মেয়েটির ওপরে, তাকে মারতো প্লাস টর্চার করতো কোনো কারণে, ঠিক আছে, সে কাজের লোক ছিল বা এরকম কিছু একটা রিলেশন বা কানেকশন ছিল তার সাথে, হুম। টর্চার করতো, খেতে দিত না, এরকম। আর এই লাইফে এসে সে মানে যে করেছে সে পাড়ার ঠিক দুটো তিনটা বাড়ি ছেড়ে এরকম তার বাড়ি, আর তারপরে মেয়েটির বাড়ি, তো এরকম ডিস্টেন্স, কিন্তু মেয়েটির ওপর কোনো না কোনো কারণে জেলাসি দেখতে পারে না, তো সেই কারণেই মেয়েটির উপরে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ অনেকবার, 2-3 বার এরকম প্রয়োগ হয়েছে। হুম। আর 4 কি 3 বছর ধরে চলছিল। কেমন আর ইয়ে হয়েছিল? ফার্স্টে হচ্ছে খাবারের সাথে মিশিয়ে কিছু খাইয়ে দেওয়া হয়েছিল, প্রসাদের নাম করে যে খাও, ঠিক আছে, পুজো করিয়ে। এটা হচ্ছে প্রথম স্টেজ, প্রথমবার অ্যাপ্লিকেশন বলবো। সেকেন্ডবার অ্যাপ্লিকেশন হচ্ছে উপরে চালান ক্রিয়া করে ট্রান্সফার করা। যখন দেখলো যে পেটেরটা সাকসেস হচ্ছে না, হুম। তখন ম্যাজিশিয়ান কি করে না আরেকটা করে দিই, ঠিক আছে, তো আরেকবার করা হয়। তারপরে হয়তো মেবি দেখেছে ওইটাও সেরকম এফেক্ট ফেলছে না, তখন আরেকটা এন্টিটি চালায়। এইভাবে ওর উপরে অনেকবার হয়েছে। তো যখন ফার্স্টে এসছিল আমার কাছে রিডিং নিতে, তো তখন বলছিল আমার এখানে ব্যথা, রাত্রিবেলা ঘুম আসে না, ঘুমাতে পারতোই না। ঘুমোতে যাওয়ার পরেই স্বপ্ন দেখতো, ঠিক আছে, কেউ ওর বাড়ির লোকের রূপ ধরে আসছে, বা রিলেশন যার সাথে ছিল তার রূপ ধরে আসছে, উল্টো পাল্টা কাজ করছে ওর সাথে। বুকের ওপর প্রচণ্ড প্রেশার ফিল করতো, যেন কেউ পুরো এরকম প্রেশার চেপে বসে আছে, দম নিতে পারতো না। রোজ রাত্রে এটা হতো। আর না ঘুমিয়ে এখানে পুরো কালি পড়ে গেছে। তোমাকে আমি ছবিগুলো দেখাবো তখনকার আর এখনের ছবি রয়েছে, ডিফারেন্সটা দেখলে তুমি বুঝতে পারবে। তো পুরো ফেস চুপসে যাচ্ছিল পুরো, ঠিক আছে, আর কিছু খেতে পারতো না, খাওয়া বন্ধ হয়ে গেছিল।
ধীরে ধীরে করে খাওয়ার কোয়ান্টিটি কমতে কমতে একেবারে জিরোর পর্যায়ে চলে যাচ্ছিল, তো চেহারা পুরো শুকিয়ে একদম এরকম হয়ে যাচ্ছিল, কাঠি। তো দেখলাম যে এরকম একজন মহিলা, হিংসাটা মানে কোনো কারণে নয় অ্যাকচুয়ালি, এরকম নয় যে ঝগড়া হয়েছে বা এরকম ঝামেলা হয়েছে সেই কারণে রাগের চোটে করে দিলাম একটা, সেরকম কিছু না, জাস্ট জেলেসি। এইভাবেও লোকে একজনের ক্ষতি করে আরেকজনের। তো যাই হোক, তো বললাম যে এরকম একজন মহিলা কি তোমার আশেপাশে থাকে কোথাও? বর্ণনা দেওয়া হয়েছিল যে চুল খোলা, মানে জাস্ট ফর আইডেন্টিফিকেশন। তো বললো যে হ্যাঁ আপনি যেরকম বলছেন এরকম একজন রয়েছে, তার নামটা আমাকে বললো, আমি ক্রস ভেরিফাই করলাম যে সেই কিনা। তো বললো হ্যাঁ ইনি। আর তারপরে আমার কাছে স্বীকার করছে, আমি বলার পরে লোকে স্বীকার করে, যাই হোক, তখন স্বীকার করছে যে হ্যাঁ আমি জানি এইসব করে, মানে এই ধরনের কাজকর্ম করে এবং করায় এইসব করে, সার্জি এরকম করে। এখন বলছে আমি বলার পরে, যাই হোক। তো জানি না কেন বলতে চায় না প্রথমে, বললে অনেকটা ইজি হয়ে যায় তোমার জন্য। বললে কি ডাইরেক্ট আমি বলতে পারি না চেক করে যে এই করেছে বা হুম, হুম, কিছু। তো এরকম, তো বললাম যে এই ব্যাপার, তোমার ওপরে এই অ্যাট প্রেজেন্ট দুখানা এন্টিটি রয়েছে যে তোমার সাথে অত্যাচার বা টর্চারিং চালাচ্ছে, ঠিক আছে? তো সেই রাতে ও আবার স্বপ্ন দেখে, বলল আমাকে যে আপনি বললেন দুটো এন্টিটি, তো রাত্রেবেলা আমি দুজনের স্বপ্নই দেখলাম যে দুজন এসেছিল আমার কাছে, এসে ওরম অত্যাচার করছে, টর্চার করছে, বুকের ভিতরে প্রেশার লাগছে, দম নিতে পারছে না, হ্যাঁ উল্টোপাল্টা স্বপ্ন দেখছে, কথা বন্ধ হয়ে যাচ্ছে, প্লাস ঘুম তো হচ্ছিলই না। তো এই হচ্ছে ব্যাপার। আর বডিতে নানান জায়গায় ব্যথা, পেন, খাট দিয়ে উঠতে পারছে না, এরকম ব্যাপার, মানে ধীরে ধীরে পুরো বেড রিডেন হয়ে যাচ্ছিল। হুম। এবারে আমি বললাম যে তুমি ইয়ে করো, কাউকে দিয়ে তো এটার সলিউশন করতে হবে। তো ও বললো ওদের ফ্যামিলিতে তখন কোন বাবা ছিল না কি ওর, সাধু বাবা, ঠিক আছে, ওর ফ্যামিলি খুব মানতো। ঠিক আছে তুমি তার কাছে তাহলে যাও, কন্ট্যাক্ট করো, ঠিক আছে, তাকে যখন তোমার ফ্যামিলি বিশ্বাস করেন যাও। তো বললো গিয়েছিল, গিয়ে উনি কী সব ক্লিনজিং কী সব করে দিয়েছিল। তারপরে বললো আমি ঠিকঠাক আছি, 3 দিন বলেছিল যে ঠিকঠাক আছি, কোনো সেরকম প্রবলেম হচ্ছে না। আবার চতুর্থ দিন আবার মেসেজ করেছে যে আবার প্রবলেম স্টার্ট। তাহলে তুমি তাকেই বলো যে সমস্যাটা আবার দেখা দিয়েছে, হুম। সে কিছু রেমেডি সলিউশন করতে পারবে। তো বললো আর যাওয়া সম্ভব নয়, আর সে বলছে যে কিছু নেই, এরকম কিছু ব্ল্যাক ম্যাজিক নেই। ঠিক আছে, আমি বলছি সে কি করে বলছে ব্ল্যাক ম্যাজিক নেই? কারণ যে দুটি এন্টিটির কথা বললাম সে তার স্বপ্ন দেখেছে, হুম। প্লাস নিজের লোকেদের রূপ ধারণ করে আসছে, এরকম ব্যাপার। তুমি কি বলনি তাকে এগুলো? আমি বলেছিলাম কিন্তু সে বলছে কিছু নেই, এ তোমার মানসিক ব্যাপার। ঠিক আছে, আমি বললাম থাক বোঝা গেছে, তাহলে আমাকে কিছু করতে হবে। তখন আমি বাধ্য হয়ে হাত দিলাম, কিছু করার ছিল না। অন্য কোনো লোক ওর কাছে জানাশোনা নেই বা এরকম কিছু, যে যার কাছে ও গিয়ে আর কি সলিউশনটা পাবে। তো যাই হোক, যাদের এরকম মানে বিশ্বাস থাকে না, তাদের আমি চট করে টাচ করি না। যেটা বললাম যে একটা সারেন্ডারিং করার ব্যাপার থাকে, ঠিক আছে, তবে তোমার মানে ডিভাইন থেকেও পারমিশনটা পাওয়া যায় যে হ্যাঁ তুমি এটা করো, না হলে চট করে টাচ করি না। তো যাই হোক, এর ক্ষেত্রে করতে হলো কারণ মেয়েটা তো আমার প্রতি সারেন্ডার। ও বারবার বলছিল যে আপনি করে দিন, আপনি করে দিন, আপনাকেই বিশ্বাস করি, আর কাউকে করি না। যাই হোক, তো তখন পুরো একদম সারাউন্ড করে প্রোটেকশন করা হলো ওকে, ঠিক আছে, ডিভাইন এনার্জি দিয়ে। তখনই তার পরের দিন ওর ভমিটিং হয়, বমি হয়েছিল। তো সেই রাত্রে বলল, সেকেন্ড দিন যেদিন করা হয়েছিল তার সেকেন্ড রাত্রে বলল যে ঘুমাতে পেরেছি কিন্তু শরীরে ব্যথা করছিল, আর কিন্তু বুকে ওই প্রেশারটা তখন আর কি তখনও ফিল করেছে কিন্তু অতটা করেনি, এফেক্ট একটু কম ছিল। তো বললাম ঠিক আছে এবার তোমার তাহলে আস্তে আস্তে হবে, এতদিন ধরে ছিল তো। 2 বছর ঘুমায়নি রাতে, বুঝপোজা অবস্থা, 2 বছর ধরে 2 বছর ধরেও ঘুমায়নি? অত্যাচার চলছে, আর একদম শুকিয়ে এই হয়ে গেছিল পুরো। আর বাড়ির লোকেরা কোনো মানে বাড়ির লোকেরা বিশ্বাসই করছে না, বলছে তোমার মানসিক ভ্রম, তোমার ভ্রম হচ্ছে, উল্টোপাল্টা ভাবছো, হ্যাঁ এরকম।
এখন বিশ্বাস না করলে কিছু করার নেই, সে কার কাছে যাবে? তারই ভয়েস আমরা শুনলাম। তারই ভয়েস শোনালাম তোমাকে, সে নিজের গলায় বললো জিনিসটা। তো এবারে এই কোথাকার ঘটনা এটা? এটাও তো জানা হলো না। গোরখপুর, গোরখপুর, ওকে। গোরখপুর অত্যন্ত গ্রাম্য এলাকা ওটা। আর মেয়েটি খুব গরু বাছুরকে খাওয়াতে ভালোবাসে, আর সেই পিরিয়ডটা এসব বন্ধ হয়ে গেছিল। এখন আবার স্টার্ট হয়েছে, গরু বাছুরকে খাওয়া, আমাকে ভিডিও টিডিও পাঠাচ্ছে আর খাওয়াচ্ছি দেখুন। এখন পুরো ওর চোখ মুখ দেখলে, তোমাকে ফটো দেখালে বুঝতে পারবে, পুরো চেঞ্জড। তো ওটা করার পরে যে করেছিল, পুরো এন্টিটিটা তার উপরে রিভার্স গিয়ে হুম এই মুহূর্তে তার উপরে অ্যাটাক চলছে, হুম রিভার্স গিয়ে যে করেছিল তার উপরে। এবার সে বাঁচতে পারছে না এখন তার আগে। আমি ওকে বলছিলাম যে এখন যে করেছে তার উপরে চলছে, এখন সে এবার কিছুতে এটার দিকে পার পাচ্ছে না। ও তো এবার হাসাহাসি করছে, হ্যাঁ ঠিক, বেশ হয়েছে বেশ হয়েছে। কিন্তু এখানে তোমার কোনো কাজ নেই, কারণ ও যখন ওটাতে প্রয়োগ করেছে, আবারও মনে হয় প্রয়োগ করেছিল, তার জন্য বাউন্স ব্যাক হয়েছে, কারণ তোমার Bounce back প্রোটেকশনটা হয়েছে। যেগুলো ছিল অলরেডি সেগুলো তো বাউন্স ব্যাক করে গেছে, হুম ঠিক আছে। আর নতুন কিছু করলেও এফেক্ট করতে পারবে না, কারণ প্রোটেকশনটা এমনই দেওয়া হয় যে যতবারই অ্যাটাক করুক না কেন সবই রিবাউন্স ব্যাক করবে। প্রোটেকশনে পার্মানেন্টলি দিয়ে দিই, এরকম না যে টেম্পোরারি দিলাম 3 মাসের জন্য দিলাম বা 1 বছরের জন্য দিলাম, এরকম না, পার্মানেন্ট লাইফ টাইম। আর যে করবে সে যদি বারবার প্রয়োগ করে হুম ওটা তার জন্য ডেডলি হয়ে যায়। যখন কিছু রিবাউন্ড ব্যাক করে, যে কোনো নেগেটিভ এনার্জি যখন একটা জায়গার থেকে ভেদ করতে পারবে না, ঢুকতে পারবে না, সেটা তো হুম, যাবে, ফেরত যাবে তো। একদমই। এবার ধরো সে রিবাউন্ড একটা খেলো, সাকসেস হলো না, সে ওইটা দেখে আরো অ্যাটাক করে যাচ্ছে কন্টিনিউয়াসলি। হুম, সেটা কি হবে, তাকে এবার আরো ফোর্সফুলি ভেদ করে তারই ভেতরে ঢুকতে, কন্টিনিউয়াসলি ঢুকতে থাকবে। ঢুকছে। এবার ক্রমশ ঢুকেই চলেছে ভাবো। আর ও ভাবছে কি হচ্ছে আমার ও সাথে। ভাবছে কি হচ্ছে, কেন হচ্ছে না, আর পুরোপুরি ডেডলি হয়ে যায়। তারপরে ব্ল্যাক ম্যাজিশিয়ানের জন্যই ডেডলি হয়ে যায়। এবার তার কি হবে, তার এক একটা করে অর্গান ড্যামেজ হতে স্টার্ট করবে। আহ, কিছু করার নেই, এটা তার কর্মের এফেক্ট, এটা তার কর্মের ফল, কিছু করার নেই। ধরুন না দাদা, সেই লোকটাই যদি তোমার কাছে এসে বলে যে আমাকে একটু হেল্প করুন, তাহলে কি করে করবে? তাকে রিপেন্টেন্স করাতে হবে। ডিপেন্ডেন্সটা কি? রিপেন্টেন্স মানে হচ্ছে বাংলায় কি বলবো ওটাকে, মানে কনফেস করা, মানে Confess স্বীকার করা যে ও। আমি ভুল করেছি, আমায় ক্ষমা করো। প্লাস যে ভিকটিমের উপরে করেছে তার কাছে ক্ষমা চাইতে হবে। অনুশোচনা বোধ যেটাকে বলা হয়। হ্যাঁ, যে যার উপর করেছে তার কাছে ক্ষমা চাইতে হবে। সে যদি নিজের মন থেকে ক্ষমা করে, অনেক সময় সেক্ষেত্রে হয়ে যায়, ঠিক আছে। এবার যে মানে খুব ভারী নেগেটিভিটি দ্বারা অ্যাটাক করে, সে ভিকটিম ক্ষমা করলেও হয় না, তখন তাকে সেটা ভোগ করতেই হয়, ভগবানের ইচ্ছায়। ওনার উপরে তো কেউ নেই। ওটার উপরে কিছু নেই, হুম। ঠিক আছে, সবই তাকে ধরেই, ভগবানকে ধরেই সব কিছু। দাদা, তোমার তো একটা চ্যানেল আছে ইউটিউবে, তো অনেক দিন ধরেই তুমি এই কাজ করছো, তো সেই চ্যানেলের কোনো ঘটনা যদি তুমি আমাদের সামনে রাখো। চ্যানেলের থ্রুতে অনেকে বাইরের অনেকে আমার সাথে যোগাযোগ করেন। হুম হুম তো ঠিক রিসেন্ট বলতে পারো, ঠিক গতকালই আমি ওনার কাছ থেকে পজিটিভ রেসপন্স পেয়েছি ওনার হুম। প্রোটেকশনটা করার পর। এটাও একটা মানে ব্ল্যাক ম্যাজিকেরই একজন এটাও ব্ল্যাক ম্যাজিক? ভিকটিম, বাহ। ঠিক আছে, কিন্তু এটা এতটাই স্ট্রং, তোমাকে স্টার্টিং দিয়ে বলছি তাহলে বুঝতে পারবে। কোথাকার? এটা মহারাষ্ট্র, ফ্যামিলিটি হচ্ছে গুজরাটি ফ্যামিলি একজন, ঠিক আছে। আর তো স্টার্টিংটা হচ্ছে ওনার একটি সোনার বালা এবং দুল খোয়া যায়, হারিয়ে যায় আর কি, ঠিক আছে। একজন রাখতে দিয়েছিলেন কিন্তু উনি হারিয়ে ফেলেন কোনো না কোনো কারণে। তো উনি কিছুতেই মনে করতে পারছেন না, ঠিক আছে, মানে বলছে আমি বেডরুমেই রেখেছি, কিন্তু কোথায় রেখেছি আমার কিছুতেই মনে পড়ছে না, কিন্তু বেডরুম থেকে ওটা হারিয়ে গেছে। হুম। তো চেকিং যখন করি আকাশিক রেকর্ডস ওপেন করে, জিনিসটি কোথায় রয়েছে ফার্স্টে দেখতে পাই। ওকে, তো সেইভাবে আমরা ওনাকে গাইড করছিলাম যে আপনি এখানে একবার খুঁজুন, ওখানে একবার খুঁজুন। ওকে, একটা ব্ল্যাক কালারের ব্যাগ দেখতে পাই, তো জিজ্ঞেস করি যে ওখানে আপনি রেখেছিলেন কিনা, বলছে হ্যাঁ ওটা ব্ল্যাক কালারের ব্যাগেই ছিল,
কিন্তু সেখান দিয়ে বের করেছেন উনি, বের করেছে কোথায় রেখেছে সেটা এমন করতে হচ্ছে, তারপর দিয়ে লস্ট পুরো। এবারে যার জিনিস তাকে তো না পেলে এবার কিছু ক্ষতিপূরণ দিতে হবে। চিন্তা করো, সোনার জিনিস হুম। কত টাকা ক্ষতিপূরণ দিতে হতে পারে। হুম অনেক ক্যারেক্টারই আর কি ওটা গোল্ড ছিল, তো পুরো ওনার মান সম্মানও চলে যাবে। ঠিক আছে, স্যার জি যে করে হোক আপনি একটা গাইডেন্স দিন বা কিছু একটা করুন। এবার আমার কাছে গাইডেন্স বারবার আসছিল যে আপনি আইনের দ্বারস্থ হন, এছাড়া উপায় নেই। এবার কোন জায়গায় ছিল সেটা যদি আমি গাইডেন্স দিই, মানে সেটা ডিভাইন আমাকে বারণ করছিল, সেটা বলা যাবে না, কারণ সেনসিটিভ ম্যাটার হয়ে যাচ্ছিল ব্যাপারটা। আহ, আমি ঠিক বুঝতে পারলাম না। আসছি সেটাতে, কোথায় ছিল জিনিসটা, ঠিক আছে, সেটা বলতে ডিভাইন আমাকে মানা করছিল, মানে তুমি জেনে গেছিলে? গাইডেন্স পাচ্ছিলাম না বলতে। এবারে বললাম, ওনাকে জিজ্ঞেস করে নিলাম যে একটু সেন্সিটিভ হয়ে যাবে ব্যাপারটা, যে বলা যাবে কি এরকম আপনার খুব ক্লোজ একজন কেউ জিনিসটা নিয়েছে। এবার তখন উনি একটু শুনে সাইলেন্ট হয়ে গেলেন, যে আপনি বলতে পারেন, আমার কোনো অসুবিধা নেই, আমি কাউকে বলতে যাব না। তো আমি দেখলাম যে ওনারই হাজব্যান্ডের এনার্জি পেলাম, ঠিক আছে, জিনিসটা নিয়ে কোথাও অন্য কোথাও সরিয়েছে, ওই বাড়িতে নেই। তো আহ, এটাই হচ্ছে ব্যাপার। তো গাড়ি দেখেছিলাম, আমি জিজ্ঞেস করলাম আপনার গাড়ির কালার কি হোয়াইট বা এরকম গাড়ি, বলছে হ্যাঁ। তো কনফার্ম করাবার জন্য আর কি, তখন উনি শুনে মানে বলছে আমার মাথা কাজ করছে না, এটা কি করে হতে পারে। ঠিক আছে, যাই হোক, এটা নিয়ে আর বেশি আমি কথা বাড়াইনি, হুম হুম। যেহেতু ব্যাপারটা একটু সেন্সিটিভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো বললাম আমি, আপনি অত চিন্তা করবেন না, আপনি আইনের দ্বারস্থ হন, পুলিশ কমপ্লেন করুন, তো পুলিশ যা ব্যবস্থা করা করবে, কিন্তু ওটা আপনার বাড়িতে নেই কিন্তু। এবার উনি অন্য ওনার গুরু বা কিছু ছিল, তারা সবাই দেখে বলছে যে ওটা আপনার বাড়িতেই রয়েছে, ওটা আপনার বাড়িতে খুঁজুন, ভালো করে খুঁজুন, বাড়িতে রয়েছে। হ্যাঁ, কিন্তু বাড়িতে পুরো একদম সব কিছু সরিয়ে ঘষে মেজে পরিষ্কার করে খোঁজা হয়ে গেছে, নেই, পাইনি। এখন আমার কাছে যেটা গাইডেন্স আছে ওটা ফলো করুন, লেট হয়ে গেলে কিন্তু আর কিছু করার থাকবে না। যাই হোক, এবারে এটা কেন হয়েছে, ঘটনাটা এবার শুরু হচ্ছে এখান থেকে, এটা কেন হয়েছে চেক করে যখন দেখছিলাম, কয়েকটা ডার্ক স্পিরিট ব্যাঙ্গেলটাকে আর দুলটাকে ঘিরে রেখেছিল, যাতে অন্য কেউ দেখতে না পায় ওটাকে, পুরো এনার্জিটাকে লক করে রেখে দিয়েছিল, অরাটাকে। ঠিক আছে, এবার সেগুলি এত পাওয়ারফুল ছিল, অনেক সময় লেগেছিল দেখতে যে এই জিনিসটা কোথায়। এবার আরও যখন থরো চেকিং করা হলো, তো দেখা হলো এটা পুরো ওনার বিল্ডিং থেকে শুরু করে ওনার বডি, মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড, সব লক করে রেখে দিয়েছে এন্টিটিগুলো। এর ফলে কি হচ্ছে, উনি কোথায় কোন জিনিস রাখছেন মাইন্ড ডাইভার্ট হয়ে ভুলে যাচ্ছে, মাইন্ড পুরো ক্যাপচার করে রেখেছিল জিনিসটা। আর দিস ইজ ডিউ টু ব্ল্যাক ম্যাজিক, ওনার ননদ বা এরকম কিছু হবে করেছিল। তো জিনিসটা অনেক বছর হয়ে গেছিল, ঠিক আছে, উনি হয়তো বুঝতে পারেননি বা কাউকে দিয়ে চেকিং করায়নি, ওই জন্য জানতেন না। তো আমরা দেখে বললাম এটা এরকম, এই ব্যাপার, আসল ব্যাপার হচ্ছে এটা, এটা শুধু আজকে আপনার একটা দামি জিনিস হারিয়েছে, হুম। কালকে কিন্তু আরো বড় ক্ষতি হতে পারে। হুম। ঠিক আছে, কারণ আপনার মাইন্ড নেগেটিভ এনার্জি ক্যাপচার করে রেখে দিয়েছে। তারপর সিমটম আরও বললাম আমি যে আপনি 5 মিনিট আগে কোনো জিনিস রাখছেন এখানে, তো হুম। তার পর মুহূর্তেই ভুলে যাচ্ছেন, এরকম হচ্ছে, বলছে হ্যাঁ এরকম হচ্ছে। ঠিক আছে, এরকম। প্লাস ওনার ফাইন্যান্স পুরো লক করে দিয়েছিল, উনি একটি বিজনেস করতেন, সেটি পুরো লস হতে হতে মানে ডাউনফল হতে হতে পুরো জিরোতে এসে দাঁড়িয়ে পড়েছিলেন। ঠিক আছে, মানে আস্তে আস্তে সব রাস্তা ওনার বন্ধ হয়ে যাচ্ছিল। তারপরে বললাম যে এই রেমেডি এটা করতে হবে, প্রোটেকশনের সঙ্গে সঙ্গে আপনার স্পেলটাকে রিমুভ করতে হবে, দুটোই করতে হবে, না হলে হবে না, কারণ এতটা পাওয়ারফুল কেউ বুঝতেও পারছে না যে ওটা ব্ল্যাক ম্যাজিক কিনা, অন্য যাদের কাছে উনি আর কি রিডিং করিয়েছেন। তো হলো, প্রোটেকশনের কাজ হলো। আর যেদিন প্রোটেকশনের কাজটা হয়েছিল, প্রোটেকশন করার সঙ্গে সঙ্গে এত ডিস্টারবেন্স ক্রিয়েট হয়েছিল, ওনার হাজবেন্ড হঠাৎ কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেছে।
কাউকে কিছু না বলে, মানে উনিও জানেন না কেন বেরিয়ে গেছে। হঠাৎ হঠাৎ দেখছি হাজব্যান্ড নেই। রাত রাত তখন 12টা 12টা এরকম বাজে। হঠাৎ এবার আমাদের ফোন করছেন উনি, যেরকম কিছু না বলে হঠাৎ বেরিয়ে গেছেন। কেন বেরিয়েছেন, কোথায় বেরিয়েছেন কিছু বলে যায়নি। ভয়তে আমাদের বলছে কোথায় গেছে একটু দেখুন না, কোথায় গেছে একটু দেখুন না। না তো আমরা, মানে আমি চেকিং করে বললাম যে ভয়ের কিছু নেই, উনি আবার নিজে থেকেই ফিরে আসবে। জিনিসটা যে করা হয়েছে এটা একটা আফটার এফেক্ট। ওইটা আফটার এফেক্ট। এটা আফটার এফেক্ট, মানে সিচুয়েশনটা ভাবো। তো সেটাই ভাবছি, আমি হঠাৎ তো ভাবলাম মানে কোনো ক্রিয়া করার জন্য উনি বেরিয়ে গেছে। ওনার যে হাজবেন্ডরা বাড়ি থেকে বেরিয়ে গেছে, হুম। তার মাইন্ডও পুরো নাম, মানে শূন্য। তিনি কেন বেরিয়েছেন, কি জন্য বেরিয়েছেন তিনি তিনি ফিরলেন সকালবেলা? সকালে ফেরেনি। আমরা চেকিং করে আমি বলেছিলাম যে উনি আর 1 ঘন্টা কি 1.25 ঘন্টার মধ্যে ফিরবে ও নিজে থেকেই, ঠিক আছে। হুম। আর ভয়ের কিছু নেই, আপনি একটু রিল্যাক্স হন। উনি তো ভয়ে স্বাভাবিক বুঝতেই না পারছেন। ব্যাপারটা? আর আমরা জেগেছিলাম, ঘুমাইনি রাতে, কি হবে কি হবে। তো 1 ঘন্টা পর মেসেজ করলেন যে উনি নিজে থেকে ফিরে এসছে, কিন্তু কেন বেরিয়েছিল কিছু বলছে না। বলছে আমার কি ইচ্ছা হলো আমি বেরিয়ে গেলাম। রাস্তায় ঘুরছিল বেরিয়ে, মানে উইদাউট এনি রিজন, কোনো কারণ ছাড়াই। মানে কিভাবে এন্টিটিটা, মানে কিভাবে এফেক্ট করে এবং মাইন্ড ক্যাপচার করে রাখে মানুষের। আর এরা সাংঘাতিক, এই এন্টিটিগুলো মাইন্ড ইনফ্লুয়েন্স করতে পারে ভয়ঙ্কর লেভেলে। কি ধরনের মানে এন্টিটি ছিল সেটা জানতে পেরেছিল? ওনার উপরে অ্যাকচুয়ালি এক ধরনের বেতাল চালান করা হয়েছিল। বেতালের অনেক ক্যাটাগরি থাকে। হুম ওনার উপরে জল বেতাল চালান করা হয়েছিল, যেগুলো কাটানো এবং যেগুলোকে ধরতে পারা, যে এনার্জি স্ক্যানিং করে বলবে হুম। এই জিনিস, মানে যারা চেকিং করে, অনেকের ক্ষেত্রেই এগুলো বোঝা টাফ ব্যাপার। এই এন্টিটিগুলো অত্যন্ত শক্তিশালী হয়, যাদেরকে আগুন দিয়েও দমানো যায় না, কারণ এরা জল বেতাল। কেমন মানে প্রথমবার শুনছি বেতাল। আমি শুনেছি এই বেতাল এন্টিটির 5 ব্যাপারে। এলিমেন্টসের হয়। হ্যাঁ, 5 এলিমেন্টসের হয়। অগ্নি বেতাল, জল বেতাল, বায়ু বেতাল, মাটি বেতাল, মিট্টি বেতাল, লাইক দিস। তাদের মধ্যে জল বেতাল হচ্ছে সবচেয়ে সাংঘাতিক, কারণ এদেরকে আগুন দিয়েও কিছু করা যায় না। তারপর দাদা তুমি যেমন রেমেডিস দিয়েছো। তারপরে প্রোটেকশন করা হলো আমাদের। হুম। তারপর তো ওই ঘটনা হলো, হঠাৎ হুম। বেরিয়ে গেলেন। তারপরে চেক করলাম এই ধরনের আবার কিছু ঘটবে কিনা, তাহলে আবার অন্যরকম ব্যবস্থা করতে হবে। দেখলাম আর কিছু সেরকম হওয়ার নেই। আস্তে আস্তে এবার কিওরের দিকে যাবে জিনিসটা, তাহলে একটু ধৈর্য ধরুন, অনেক বছর হয়ে গেছে। ওই জন্য সময় লাগবে, একটু পেশেন্স রাখতে হবে। তো উনি বারবার বলছিলেন আমার ফাইন্যান্সটা একটু ঠিক হয়ে যাক, আমার ফাইন্যান্সটা একটু ঠিক হয়ে যাক, তাহলে আমি স্টেবল হয়ে যাব। তো বেশি দিন হয়নি, এই রিসেন্ট 2 সপ্তাহ আগেই ওনার প্রোটেকশনটা করা হয়েছে। গতকাল ওনার মেসেজ পেলাম যে স্যার একটা অপরচুনিটি পেয়েছি, তো একটা জায়গায় ট্রেনিং নেব। তো ওদের খুব ভালো স্কোপ আছে, 1 বছরের মধ্যে আমার বিজনেস ওরা দাঁড় করিয়ে দেবে। তো আমি গাইডেন্স চাইছিলেন আমার থেকে যে করবো কি করবো না। তো চেকিং করে দেখলাম যে একদম পজিটিভ সাইন আছে, উনি দাঁড়িয়ে যাবে, ওনার আর কোনো স্টেবিলিটি চলে আসবে, ওনার বিজনেসও গ্রো করবে, প্লাস উনি যেটা চাইছেন যে ফিল্ড ওনার মার্কেটিং, হুম। একদম স্ট্যান্ড করে আর যাবে। তুমি কি রিভিউ একটা পেয়েছিলে, সেটা কি রিভিউ পেয়েছিলে? কিছুদিন আগে যে তুমি বলছো না কালকেই মনে রিভিউ পেয়েছিলে, বললে না যে কালকে আমি রিভিউ পেলাম একটা ওনার থেকেই। হ্যাঁ, এটাই বলছি যে উনি বলছেন আর কি যে ওই আপনি এখন প্রসেসটা স্টার্ট Okay. করলেন, তো আপনার প্রসেসের দ্বারাই এটা হয়েছে বুঝতে পারছি। ফাইন্যান্সটা আমার এটা অপরচুনিটি পেয়েছি স্যার, উনি কি খুশি। আমার ছেলে মেয়ে নেই? হ্যাঁ, ওনার 2টি মেয়ে আছে, একজনের বিয়ে হয়ে গেছে, হুম হুম। আর ছোট মেয়ে আছে, স্কুলে পড়াশোনা করে। বাহ। এটাই। দাদা আমরা তো মানে অ্যাডভেঞ্চারে ঢুকে গেছিলাম ব্ল্যাক হ্যাঁ। ম্যাজিকে, ঠিক আছে, নানান বিষয় নিয়ে আলোচনা হলো। আর এই যে পদ্ধতিগুলো, এই বিষয়গুলো যদি ধরো কেউ শিখতে চাইছে, এই নাম্বার দেখে তোমায় ফোন করো, দাদা আমি শিখতে চাই, তো তুমি কি শেখাও এগুলো? আমাদের এই মুহূর্তে আকাশিক রিডিং যেটা আছে ওটার, মানে আমি শেখাই, কিন্তু ওটা যদি কেউ প্রাইভেটলি শিখতে চায় হুম অবশ্যই কন্ট্যাক্ট করতে পারে। হুম ওটা একটু যে আমরা প্রথমে নেওয়ার আগে স্ক্যানিং করে নিই, ঠিক আছে, হুম। যে শিখতে পারবে কিনা। হুম কারণ এক একজনের কি হয়, এত কর্মার নেগেটিভ কর্মা থাকে যে
থার্ড আই এই লাইফে হয়তো খুলবে না, ঠিক আছে? আর এটা আকাশিক রিডিংটা এমন, থার্ড আই খুলতেই লাগে। এই তৃতীয় নয়ন যদি না খোলে সে আকাশিক রিডিং করতে পারবে না, ঠিক আছে? তো সেটা চেক করে নেওয়া হয়, তবেই বলা হয় যে তুমি জয়েন করো বা রেজিস্টার করো শেখার জন্য। এটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে সে শিখে মিসইউজ করবে কিনা সেটা বুঝতে পারো তোমরা? সেটা দেখে নেওয়া হয় আগে স্ক্যানিং করে, ঠিক আছে? এইটা। আর আরেকটা পয়েন্ট হচ্ছে যে সবসময় দেখা হয় যে সে গাইডেন্সটা নিতে পারবে কিনা, যে মানে রিডিং করার আগে কাউকে ধরো রিডিং করছি, অন্য কারোর আকাশিক রেকর্ডস ওপেন করে সে রিড করবে, হুম। তার আগে একটা পারমিশন নেওয়া হয়, ঠিক আছে? তার অরার থেকে বা তার সুপ্রিম সেলফ থেকে পারমিশন যদি পায় তবে সে রেকর্ডস ওপেন করার অধিকারী হয়। তো সেই সব জিনিসপত্র দেখে নেওয়া হয় যে সে পারবে কিনা, হ্যাঁ, তবেই তাকে স্টুডেন্ট হিসেবে নেওয়া হয়, মানে আমি নিই। ওকে। আর এমনি যারা সেলফ ট্রান্সফরমেশন করতে চায়, নিজেদের হুম। স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, স্পিরিচুয়াল ফিল্ডে আসতে চায়, হুম হুম ওকে, বা কর্মা ক্লেন্সিং করতে চায়, হুম ঠিক আছে, নেগেটিভ কর্মাগুলোকে ইরেজ করে পজিটিভ কর্মা ডেভেলপ করতে চায়, একদম সেগুলোর জন্য আমাদের আলাদা সেশন চলতে থাকে, একদম। এভরি রেগুলার বেসিস চলে, দ্যাট ইজ গাইডেড মেডিটেশন। ওকে, সেটা তোমরা কথা বলে নিলেই বা ফোন করলেই সেটা হ্যাঁ, ওটা ইয়ে যে হয়ে কেউ যাবে। জয়েন করতে পারে, ওটার কোনো বাধ্য ওরকম কিছু ব্যাপার নেই। একদম নমিনাল একটা চার্জ থাকে অবশ্যই। হ্যাঁ, মান্থলি সেটা- একটা চার্জ থাকে, ওটা Okay. খুবই রিজনেবল, একদম যে কেউ করতে পারে। তো ওটা খুব সুন্দর দাদা, থ্যাংক ইউ। আবারও you very আমাদেরকে এই much. সুন্দর একটা আড্ডা হলো, ব্ল্যাক ম্যাজিকের আড্ডা বলবো, মানে একদম অ্যাডভেঞ্চারে ঢুকে গেছিলাম ব্ল্যাক ম্যাজিকের একটা। আর একটা ব্রহ্ম রাক্ষস, তারপর ব্ল্যাক ম্যাজিক, আবার ব্ল্যাক ম্যাজিক, হ্যাঁ, আবার মাঝখানে আমরা মানে মানুষ মানে ঘেটে যায়নি ব্যাপারটা, মানুষ আছে এর মধ্যে। তো আপনাদেরকেও বলবো, আপনারা এতক্ষণ আছেন, থ্যাংক ইউ থাকার জন্য। আর যদি শিখতে চান, থ্যাংক ইউ ভেরি মাচ। নাম্বার দেওয়াই আছে দাদা। আর যে কোনো রেমিডিস, যে কোনো বিষয় তো দাদা, বিজনেস, রিলেশনশিপ বা ফোন করুন, ফোন করলে আপনাদের মানে সেই গাইডটা আপনারা পাবেন। কারণ আগের পডকাস্টগুলোতে আপনারা এত সুন্দর রেসপন্স দাদাকে দিয়েছেন, দাদা আবার এসছে। আর যেটা লাস্টে বলে থাকি, আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের ওয়ান অ্যান্ড দাদা গেস্ট শুভজিৎ দা, আর ক্যামেরার পেছনে কিংসুক সেন। নমস্কার। নমস্কার দাদা। নমস্কার।